একটা বাচ্চার কান্নার শব্দ, যেটা মানুষ 18 বছর ধরে শোনেনি। পৃথিবীতে আর কোনো বাচ্চা জন্মাচ্ছে না, সবাই মরে যাচ্ছে। কিন্তু হঠাৎ একটা মেয়ে গর্ভবতী হয়ে পড়ল। এবার শুরু হলো এক জান মরণ লড়াই। কারণ সবাই চায় এই বাচ্চাটাকে, সরকার চায়, বিদ্রোহীরা চায়। কিন্তু এই বাচ্চা যদি ভুল হাতে চলে যায়, তাহলে মানুষের শেষ আশাটাও শেষ হয়ে যাবে। আজকে যে মুভির গল্প শোনাবো, সেটা শুধু একটা সাধারণ মুভি না। এটা এমন একটা মুভি যেটা দেখার পর তুমি ভাববে, আরে এই জিনিসটা তো সত্যিই হতে পারে। মুভির নাম চিলড্রেন অফ ম্যান। পুরো মুভিতে দেখবে কিভাবে একজন সাধারণ মানুষ হঠাৎ করে পুরো মানবজাতির শেষ আশাকে বাঁচানোর দায়িত্ব পেয়ে যায়। তো চলো শুরু করা যাক এই অসাধারণ গল্পটা। গল্পটা শুরু হয় ভবিষ্যতের এক পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীটা আমাদের মতো সুন্দর না। এখানে একটা বিশাল সমস্যা হয়ে গেছে। মানুষ আর বাচ্চা জন্ম দিতে পারছে না। গত 18 বছরে পৃথিবীতে একটাও বাচ্চা জন্মায়নি। যে বাচ্চাটা সবার শেষে জন্মেছিল, সেই বাচ্চার বয়স এখন 18 বছর। আর আজকে সেই বাচ্চাটা মারা গেছে। টিভিতে এই খবর দেখিয়ে সবাই কাঁদছে, কারণ এখন আর কোনো আশা নেই। পৃথিবীতে যারা আছে তারা শেষ, তাদের পরে আর কেউ থাকবে না। শহরগুলো এখন ভাঙাচোরা, রাস্তাঘাটে ময়লা আবর্জনা, কারণ সবাই জানে এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এই গল্পের নায়কের নাম থিও। তার জীবনে একসময় অনেক খারাপ কিছু হয়েছিল। তার একটা ছেলে ছিল, নাম ছিল ডেলান, কিন্তু সেই ছেলে মারা গেছে অনেক আগে। সেই দুঃখ থেকে থিও আর বেরোতে পারেনি। তার স্ত্রী জুলিয়ানও তাকে ছেড়ে চলে গেছে। একদিন থিও রাস্তায় হাঁটছিল। হঠাৎ কিছু লোক তাকে ধরে একটা গাড়িতে তুলে নিল। গাড়ি থেকে নামার পর থিওর মাথা থেকে কাপড়টা খোলা হলো। সে চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে তার পুরনো স্ত্রী জুলিয়ান। 20 বছর পর তাকে দেখছে থিও। জুলিয়ান এখন বিদ্রোহীদের নেত্রী। বিদ্রোহীরা হলো এমন কিছু মানুষ যারা সরকারের বিরুদ্ধে লড়াই করে, কারণ সরকার খুব খারাপ কাজ করছে। যেসব মানুষ অন্য দেশ থেকে পালিয়ে এসেছে, তাদেরকে সরকার দাস বানিয়ে রেখেছে। জুলিয়ান থিওকে বলল, শোনো, তোমাকে একটা কাজে সাহায্য করতে হবে। আমাদের একটা মেয়েকে সমুদ্রের কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু এই কাজটা করতে গেলে একটা বিশেষ পাস লাগবে। তুমি কি আমাদের সেই পাস বানিয়ে দিতে পারবে? থিও প্রথমে রাজি হলো না, কিন্তু জুলিয়ান তাকে লোভ দেখালো 5000 পাউন্ড। তাই সে রাজি হয়ে গেল। জুলিয়ানের সাথে আরও কিছু লোক ছিল। তাদের মধ্যে একজন হলো লুক। সে জুলিয়ানের ডান হাত, মানে জুলিয়ানের পরে সেই সবচেয়ে বড়। আর একজন বুড়ি মহিলা ছিল, যে একজন ধাত্রী। ধাত্রী মানে যে মহিলারা বাচ্চা জন্ম দিতে সাহায্য করে। থিও তার এক চাচাতো ভাইয়ের কাছে গেল। সেই ভাই সরকারের সাথে সম্পর্কিত। থিও তাকে বলল, আমার একটা পাস দরকার। চাচাতো ভাই বলল, ঠিক আছে, তোমাকে পাস দেব, কিন্তু এটা একটা জয়েন্ট পাস, মানে তোমার সাথে আর একজন লোক যেতে হবে। থিও রাজি হয়ে গেল, কারণ তার কোনো উপায় ছিল না। পরের দিন একটা বুড়ো লোক এলো থিওর কাছে। সে একটা কাগজ দিল, যেখানে লেখা ছিল, হারানো কুকুর খুঁজছি। কিন্তু এটা আসলে একটা সংকেত। এই কাগজ দেখে থিও বুঝে গেল এখন তাকে জুলিয়ানদের সাথে যেতে হবে। থিও, বুড়ো লোক, জুলিয়ান, লুক, ধাত্রী মিরিয়াম আর একটা মেয়ে, সবাই মিলে একটা গাড়িতে উঠল। মেয়েটার নাম কি খুব চুপচাপ ছিল, কথা বলতো না। থিও তখনও জানতো না যে কি এত গুরুত্বপূর্ণ কেন। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই একটা বড় ট্রাক এসে রাস্তা আটকে দিল। ট্রাকের পিছন থেকে অনেক মানুষ বেরিয়ে এলো। তারা সব উদ্বাস্তু, মানে যারা অন্য দেশ থেকে পালিয়ে এসেছে। তাদের হাতে লাঠি, পাথর। লোক দ্রুত গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলো, কিন্তু তখন কিছু মোটরসাইকেল তাড়া করে এলো। একজন মোটরসাইকেল চালক গাড়ির পাশে এসে গুলি করলো, আর সেই গুলি লাগলো জুলিয়ানের পায়ে। থিও চিৎকার করে উঠল, কিন্তু জুলিয়ান কোনো কথা বলতে পারল না। তার চোখ বন্ধ হয়ে গেল, সে মারা গেল। লুক কোনো মতে মোটরসাইকেলগুলোকে ফেলে দিয়ে পালাতে পারল, কিন্তু তারপর পুলিশ তাদের থামালো। লুক জাল কাগজ দেখালো, পুলিশ বিশ্বাস করে চলে গেল। সবাই একটা জঙ্গলে গিয়ে জুলিয়ানকে কবর দিল। থিও খুব কষ্ট পেল। যদিও জুলিয়ান তাকে ছেড়ে চলে গিয়েছিল, তবুও সে তাকে ভালোবাসত। থিও বলল, এখন আমি চলে যেতে চাই, আমার আর এখানে থাকার দরকার নেই। কিন্তু লুক তাকে যেতে দিল না, বলল, না, তুমি এখনো আমাদের দরকার। রাতে মিরিয়াম থিওকে একটা গোয়াল ঘরে নিয়ে গেল। সেখানে কি দাঁড়িয়েছিল, কি বলল, জুলিয়ান আমাকে বলে গেছে, যদি তার কিছু হয় তাহলে তোমাকেই বিশ্বাস করতে। তুমি আমাকে সাহায্য করবে? থিও বলল, কি সাহায্য? তখন কি ধীরে ধীরে তার জামা তুলল, আর থিও যা দেখল তা দেখে তার মুখ হাঁ হয়ে গেল। কি গর্ভবতী, তার পেট বড় হয়ে আছে। থিও বিশ্বাস করতে পারছিল না।
18 বছরে কোনো মহিলা গর্ভবতী হয়নি, আর এই মেয়ে গর্ভবতী। কি বলল? আমাকে সমুদ্রের কাছে পৌঁছতে হবে, সেখানে হিউম্যান প্রজেক্ট নামে একটা সংগঠন আছে, তারা আমাকে নিয়ে যাবে একটা বিশেষ জায়গায় যেখানে আমার বাচ্চা নিরাপদে থাকবে। থিও এবার সব বুঝে গেল। এই মেয়ে শুধু একটা সাধারণ মেয়ে না, এই মেয়ের পেটে আছে পুরো মানব জাতির ভবিষ্যৎ। যদি এই বাচ্চা নিরাপদে জন্ম নেয় তাহলে হয়তো মানুষ আবার আশা জাগবে, হয়তো আবার মানুষ বাচ্চা জন্ম দিতে পারবে। থিও কিকে সাহায্য করতে রাজি হয়ে গেল, কিন্তু সেই রাতে থিও ঘুমোতে পারল না। সে একটা শব্দ শুনল, উঠে দেখে যে লোকটা জুলিয়েনকে গুলি করেছিল সেই লোকটা এখানে এসেছে। লোকটার সাথী আহত, লোকটার সাথীর চিকিৎসা করছে। থিও লুকিয়ে শুনল তারা কি কথা বলছে, আর তখনই সে জানল একটা ভয়ঙ্কর সত্য। জুলিয়েনকে হত্যা করার ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল লুকের পরিকল্পনা। লুক জুলিয়েনকে মেরে ফেলেছে যাতে সে নেতা হতে পারে, আর কি এবং তার বাচ্চাকে সে ব্যবহার করতে চায় বিদ্রোহের জন্য। থিও দ্রুত উপরে গিয়ে কি এবং মিরিয়ামকে জাগালো, বলল, লুক বিশ্বাসঘাতক, সে জুলিয়েনকে মেরেছে, আমাদের এখনই পালাতে হবে। তারা চুপি চুপি একটা গাড়িতে উঠল, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। থিও গাড়ি ঠেলতে শুরু করলো, রাস্তা ঢালু তাই গাড়ি গড়াতে শুরু করলো। দুজন প্রহরী দেখে ফেলল তাদের, কিন্তু থিও গাড়ি চালিয়ে যাচ্ছিল। এভাবে তারা পালাতে পারল। এখন তাদের লুকানোর জায়গা দরকার। থিও বলল, আমি একটা জায়গা জানি, আমার এক পুরনো বন্ধু আছে, তার নাম জাসপার, সে আমাদের সাহায্য করবে। তার একটা জঙ্গলের মধ্যে গেল, সেখানে একটা লুকানো বাড়ি ছিল। জাসপার ছিল একটা বুড়ো মানুষ, সে খুব মজার। তার স্ত্রী খুব অসুস্থ, কথা বলতে পারত না। জাসপার তার স্ত্রীকে খুব ভালোবাসত, তার যত্ন করত। জাসপার কিকে দেখে খুব খুশি হলো, বলল, তুমি গর্ভবতী? জাসপার তাদের খাবার দিল, থাকার জায়গা দিল। সে বলল, চিন্তা করো না, আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করব, সে উদ্বাস্তু শিবিরে কাজ করে, সে তোমাদের একটা নৌকার ব্যবস্থা করে দেবে। সেই রাতে জাসপার থিওকে অনেক পুরনো গল্প শোনালো, বলল, তুমি আর জুলিয়ান একসময় কত সুখে ছিলে, তোমাদের ছেলে ডিলান কত সুন্দর ছিল, কিন্তু সেই মহামারীতে ডিলান মারা যাওয়ার পর তোমরা আলাদা হয়ে গেলে। থিও চোখের পানি ফেলল, সে বলল, আমি কখনো সেই দুঃখ ভুলিনি। পরের দিন সকালে অ্যালার্ম বেজে উঠল। লুক আর তার লোকজন এসে পড়েছে, তারা কিকে খুঁজছে। জাসপার বলল, তোমরা পালাও, আমি তাদের আটকে রাখবো। থিও বলল, না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। জাসপার হাসল, বলল, ডিলান, তুমি যাও, এই বাচ্চাকে বাঁচাও, এটাই আমার শেষ ইচ্ছে। থিও কি আর মিরিয়াম পালাতে লাগলো। জাসপার লুককে ভুল রাস্তা দেখালো, কিন্তু লুক বুঝে গেল জাসপার মিথ্যে বলছে। সে জাসপারকে অত্যাচার করলো, শেষে গুলি করে মেরে ফেলল। থিও দূর থেকে এই দৃশ্য দেখল, তার চোখে পানি এলো, কিন্তু সে থামতে পারল না। তাকে কিকে বাঁচাতে হবে। জাসপার যে বন্ধুর কথা বলেছিল, থিও তার সাথে দেখা করল। সেই বন্ধু ছিল একজন পুলিশ অফিসার, নাম সিদ। সে বলল, আমি তোমাদের উদ্বাস্তু শিবিরে নিয়ে যাব, সেখানে মারিকা নামে এক মহিলা আছে, সে সবসময় কুকুর নিয়ে ঘোরে, তাকে খুঁজে বলবে, সে তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দেবে। তারা একটা বাসে উঠল। বাসে অনেক উদ্বাস্তু ছিল, সবাই ভয়ে ভয়ে ছিল, কারণ উদ্বাস্তু শিবির খুব খারাপ জায়গা, সেখানে সরকারি সৈন্যরা মানুষের সাথে পশুর মতো ব্যবহার করে। বাসে যাওয়ার সময় কিয়ের পেটে ব্যথা শুরু হলো। মিরিয়াম বুঝল বাচ্চা জন্ম নেওয়ার সময় হয়ে এসছে। রাতে তারা শিবিরে পৌঁছালো। সৈন্যরা সবাইকে নামতে বলল, যারা অসুস্থ, বুড়ো, তাদের আলাদা করল। মিরিয়াম নিজেকে বলি দিল। সে নিজেকে পাগল মহিলার মতো দেখালো, যাতে সৈন্যরা তাকে ধরে নিয়ে যায়, আর কি যেন বেঁচে যায়। থিও আর কি শিবিরে ঢুকলো। তারা সেই মূর্তির কাছে গেল, সেখানে মারিকা কুকুর নিয়ে হাঁটছিল। থিও তাকে সিদের কথা বলল। মারিকা তাদের একটা ঘরে নিয়ে গেল। ঘরে ঢোকার পর কি আর ধরে রাখতে পারল না, তার বাচ্চা জন্ম নিতে চাইছে। থিও ঘাবড়ে গেল, বলল, কি করব? মিরিয়াম নেই। কি ব্যথায় চিৎকার করছিল। থিও জানত না কি করতে হয়, কিন্তু তাকে চেষ্টা করতে হবে। সে মদ দিয়ে হাত পরিষ্কার করল, কিকে শুইয়ে দিল। কয়েক ঘন্টা পর বাচ্চা জন্ম নিল, একটা মেয়ে বাচ্চা। বাচ্চা কাঁদতে শুরু করল। পরের দিন সকালে দরজায় ঠক ঠক শব্দ হলো। সিদ এসেছে। সে বলল, তাড়াতাড়ি, শিবিরে বিদ্রোহ শুরু হয়ে গেছে, সেনাবাহিনী এসে সব ধ্বংস করে দেবে, আমি তোমাদের নৌকায় তুলে দেব। কিন্তু তখন মারিকার কুকুর কিয়ের কাছে আসলো, কাপড়ে নাক দিল। কি কুকুরকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তখন বাচ্চা দেখা গেল। সিদ এগিয়ে এলো, কাপড় সরিয়ে বাচ্চা দেখল, তার চোখ বড় হয়ে গেল। থিও বলল, সিদ, আমাদের জন্য একটা নৌকা খুঁজে দাও। সিদ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করছি, তোমরা প্রস্তুত হও। কিন্তু মারিকা কিছু একটা বলতে শুরু করলো, কি যেন বোঝাতে চাইছিল। হঠাৎ সিদ একটা পিস্তল বের করলো, মেঝেতে গুলি করলো। সিদ বলল, চুপ, তোমরা জানো না তোমাদের জন্য কত বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে? আমি তোমাদের সরকারের কাছে দিয়ে দেব, আর সেই পুরস্কার নেব।
মারিকা আবার কথা বলতে গেল। সিদ তাকে মারল। মারিকা মেঝেতে পড়ে গেল, কিন্তু মারিকা হার মানল না। সে উঠে দাঁড়ালো, সিদকে ধাক্কা দিল। সিদ পড়ে গেল, তার হাত থেকে পিস্তল পড়ে গেল। থিও পিস্তল তুলে নিল, সিদকে তাক করল। সিদ ভয়ে কাঁপতে লাগলো, বলল, আমাকে মেরো না, আমি সব বলবো। কিন্তু বাইরে থেকে গুলির শব্দ আসতে শুরু করলো। বিদ্রোহ শুরু হয়ে গেছে, সেনাবাহিনী গুলি করছে। থিও বলল, চলো, আমাদের যেতে হবে। মারিকা তাদের একটা গোপন পথ দিয়ে নিয়ে যেতে লাগলো। রাস্তায় সর্বত্র গুলির শব্দ। তারা একটা ব্যাংকের ভবনে ঢুকলো। সেখানে কিছু বুড়ো মানুষ লুকিয়েছিল। তারা বাচ্চা দেখে অবাক হয়ে গেল। এক বুড়ো বলল, এটা কি সত্যি একটা বাচ্চা? কি বাচ্চাকে খাওয়ালো? থিও এক জোড়া জুতো পেল। অবশেষে তার পায়ে ঠিকঠাক জুতো পরা হলো। কিন্তু তারা বেশিক্ষণ থাকতে পারল না। সেনাবাহিনী আরও কাছে এসে গেছে। মারিকা তাদের একটা নর্দমার পথ দেখালো, বলল, এই পথ দিয়ে গেলে নদীর ধারে পৌঁছাবে, সেখানে নৌকা পাবে। তারা নর্দমার দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু তখন কিছু লোক তাদের ঘিরে ফেলল। বন্দুক তাক করে বলল, হাত তোলো। থিও দেখল এরা হলো লুকের লোক, বিদ্রোহীরা। লুক এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই সেনাবাহিনী সেখানে এসে গুলি করতে শুরু করলো। বিদ্রোহীরা পাল্টা গুলি করল। থিও মারিকাকে নিয়ে লুকিয়ে পড়ল। তারপর সে কিকে খুঁজতে লাগলো। লুক কিকে একটা পুরনো ভবনে নিয়ে গিয়েছিল। সেই ভবনে অনেক উদ্বাস্তু লুকিয়েছিল। সবাই ভয়ে কাঁপছিল। থিও ভবনে ঢুকলো। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তখন সে একটা বাচ্চার কান্না শুনল। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। একটা ঘরে কিকে পেল। লুক তার সামনে দাঁড়িয়েছিল। লুক বিদ্ধ ওড়া ছিল, রক্ত পড়ছিল। থিও বলল, কি, চলো, আমাদের যেতে হবে। লুক বন্দুক তুলল, বলল, না, সে আমার সাথে যাবে। কি বলল, লুক, তুমি জুলিয়ানকে মেরেছ, তুমি বিশ্বাসঘাতক। লুক বলল, আমি এসব করেছি বিপ্লবের জন্য, তোমার বাচ্চা আমাদের শক্তি দেবে। কিন্তু তখন একটা বোমা ভবনে আঘাত করল। লুক পড়ে গেল। থিও কিকে নিয়ে পালাতে লাগলো। লুক শেষবারের মতো গুলি করল, কিন্তু সেই গুলি অন্য জায়গায় লাগলো। আর একটা বোমা এসে লুককে মেরে দিল। থিও আর কি সিঁড়ি দিয়ে উপরে নামছিল। তখন বাচ্চা জোরে কাঁদতে শুরু করলো। গুলির শব্দের মধ্যেও সেই কান্না শোনা গেল। যেসব মানুষ লুকিয়েছিল তারা বের হয়ে এলো। একজন মহিলা হাত বাড়ালো বাচ্চা ছুঁতে, তারপর আরেকজন। এক এক করে সবাই বাচ্চা দেখতে চাইল। সেনাবাহিনীর সৈন্যরা ভবনে ঢুকলো। তারা গুলি করতে আসছিল, কিন্তু বাচ্চা দেখে তারা থমকে গেল। একজন সৈন্য তার বন্দুক নামিয়ে রাখলো। কমান্ডার চিৎকার করে বলল, গুলি করো। কিন্তু কেউ গুলি করল না। সবাই শুধু বাচ্চা দেখছিল। থিও ধীরে ধীরে এগিয়ে গেল। সবাই তাকে পথ দিল। একজন সৈন্য ফিসফিস করে বলল, তাড়াতাড়ি পালাও। থিও আর কি ভবন থেকে বের হলো। পিছনের শহরে এখনো যুদ্ধ চলছে। গুলির শব্দ, বিস্ফোরণের শব্দ। বাইরে এসে তারা মারিকাকে পেল। মারিকা তাদের নর্দমার পথ দিয়ে নিয়ে গেল। তারা একটা ছোট নৌকা পেল। নৌকায় উঠে তারা নদী দিয়ে যেতে শুরু করলো। থিও নৌকা বাইছিল। কি বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল। বাচ্চা শান্ত হয়ে গিয়েছিল। তারা শহরের বাইরে এলো। চারপাশে কুয়াশা, শান্ত পানি। থিও বলল, আরেকটু, ওই যে দেখো, সামনে সমুদ্র। কি হাসলো, বলল, আমরা পারবো। কিন্তু হঠাৎ কি দেখলো, নৌকার তলায় রক্ত। সে চিৎকার করে বলল, থিও, তুমি গুলিবিদ্ধ। থিও তাকালো। হ্যাঁ, তার পেটে গুলি লেগেছে। লুক যখন শেষবারের মতো গুলি করেছিল, তখন সেই গুলি থিওকে লেগেছিল। কিন্তু থিও কিছু বলেনি। সে শুধু কিকে বাঁচাতে চেয়েছিল। কি কাঁদতে শুরু করলো, বলল, না থিও, তুমি মরতে পারো না। থিও বলতে লাগলো, শোনো, বাচ্চা যখন কাঁদবে তখন তার পিঠে হাত বুলাতে হবে, এইভাবে, তাহলে সে চুপ হয়ে যাবে। কি বলল, আমি জানি, তুমি আমাকে শিখিয়েছ। থিও হাসলো, বলল, তুমি বাচ্চার নাম কি রাখবে? কি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ডিলান, তোমার ছেলের নামে। থিও চোখ বন্ধ করল, বলল, ডিলান, খুব সুন্দর নাম। থিও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। তার হাত থেকে বইটা পড়ে গেল। সে নৌকায় হেলে পড়ল। কি চিৎকার করে বলল, থিও, থিও। কিন্তু থিও আর জবাব দিল না। তার চোখ বন্ধ। সে মারা গেল। কুয়াশার মধ্য দিয়ে একটা বড় জাহাজ এলো, হিউম্যান প্রজেক্টের জাহাজ। তারা এসে কি আর বাচ্চাকে তুলে নিল। কি জাহাজে উঠে শেষবারের মতো থিওর দিকে তাকালো, ফিসফিস করে বলল, ধন্যবাদ। জাহাজ চলে গেল। নৌকায় শুধু থিও পড়ে হইল। তার মুখে শান্তির হাসি। সে তার দায়িত্ব পালন করেছে, মানবজাতির শেষ আশাকে বাঁচিয়েছে। এখানে পুরো গল্প শেষ। এই সিনেমার গল্পটা শুধু একটা রোমাঞ্চকর যাত্রা নয়, এর মধ্যে লুকিয়ে আছে অনেক গভীর অর্থ আর প্রতীক। তোমরা হয়তো লক্ষ্য করেছ, থিও মেয়েকে পৌঁছে দেওয়ার পথে সবসময় উপযুক্ত জুতো পায়নি। এটা আসলে একটা ধর্মীয় রূপক। যদি ছবির ধর্মীয় উপাদানগুলো বাদও দেই, এই কাজটা খুবই দর্শনপূর্ণ। পরিচালকের এখানে তার নিজের গভীর ব্যক্তিবাদী ছাপ স্পষ্ট। বাস্তবের বিভিন্ন রূপক এখানে ছড়ানো।
মেয়েটি গোয়ালঘরে থিওকে একটা গভীর কথা বলেছিল। গাভীর 8টি স্তন থাকে, মানুষ তাদের 4টি কেটে দেয় দুধের মেশিনে মানানসই করতে। গাভীর 8টি স্তন না থাকলেও এটা মানুষের এক ধরনের ব্যঙ্গ। আমরা সবসময় প্রকৃতির বিরুদ্ধে কাজ করি, শুধু নিজেদের চাহিদা মেটাতে। আর কি কারণে মানুষ প্রজনন ক্ষমতা হারিয়েছে? ছবিতে কখনো সরাসরি বলা হয়নি। হয়তো এটা একটা ইঙ্গিত যে মানুষ এতটাই মূর্খ যে তারা কারণটাও জানে না। হয়তো আসল দুর্যোগ প্রাকৃতিক নয়, বরং ছবিতে যেমন দেখানো হয়েছে, শুধুমাত্র সত্যিকারের ভালোবাসায় পূর্ণ মানুষই অলৌকিকতাকে রক্ষা করতে পারে, তাকে জন্ম দিতে পারে এবং যারা সত্যি এর যোগ্য তাদের কাছে পৌঁছে দিতে পারে। কোনো ব্যাখ্যাই ছবির আসল অনুভূতির বিকল্প হতে পারে না। একটা ভালো ছবি পুরো গল্পটাই নিজে অনুভব করার যোগ্য। বন্ধুরা, এই সিনেমাটা আমাদের শেখায় যে পৃথিবীতে টিকে থাকার জন্য শুধু শক্তি আর ক্ষমতা যথেষ্ট নয়। আসল শক্তি লুকিয়ে আছে ভালোবাসা, মমতা আর আশার মধ্যে। যখন চারিদিকে সবকিছু ভেঙে পড়ছে, তখনও একটা ছোট্ট শিশুর আগমন কিভাবে মানবতাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে, সেটাই এই সিনেমার মূল বার্তা। আমাদের এই পৃথিবীতে এমন অনেক থিও আছে যারা নীরবে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছে শুধু একটা উন্নত ভবিষ্যতের আশায়। তাদের এই আত্মত্যাগই মানবতাকে বাঁচিয়ে রাখে। তোমার সঙ্গে পরবর্তী দেখায় অপেক্ষায়। সাবস্ক্রাইব করে পরের গল্পটা দেখে নাও।